বাসর ঘরে বসে নিজের বয়ফ্রেন্ডের ফোন কল এলো তমার কাছে। কলটা রিসিভ করে তমা চুপি চুপি ওর বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার, কল দিয়েছো কেন তুমি এখন? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কি করছো তমা? কি করছি মানে? আমি ফুলশয্যার ঘরে বসে আছি। আমার স্বামী যদি এই দৃশ্য দেখতে পায় শেষ করে ফেলবে আমায়। ফোন রাখো, আর কখনো হুটহাট করে কল করবে না আমায়, বলে দিলাম আমি। এই বলে তমা ফোনটা কেটে দিল। একটু পরে ঘরের ভিতরে ওর হাজবেন্ড সুমন ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করে দিয়ে তমার পাশে বসলো ও। তমা গুটি সুটি মেরে বিছানার ওপরে বসে আছে। ওর মুখে কোনো কথা নেই। সুমন নীরবতা ভেঙে তমাকে বলে উঠল। কি ব্যাপার, কোনো কথা বলছো না যে? কি বলবো? বাহ, বাসরাতে নিজের হাজবেন্ডকে কি বলবে সেটা জানা নেই তোমার? এত দেরি করে আসলেন কেন? আমার জন্য এতক্ষণ বসে বসে অপেক্ষার প্রহর গুনছিলে বুঝি? হ্যাঁ, তাই। আর বলো না, একটা ঝামেলা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। ঝামেলা হয়েছে? কিসের ঝামেলা? আরে, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তোমার। ঝামেলা অন্য জায়গায় হয়েছে। কি ঝামেলা? অভ্র নামে আমার একটা বন্ধু আছে। ও বিয়ে করেছে 6 মাস হলো। এখন কিনা জানতে পারছে ওর বউয়ের অন্য একটা ছেলের সাথে রিলেশন, আর সেটা বিয়ের আগে থেকে। ও, তারপর? সেই ছেলে আমাদের বিয়ের অনুষ্ঠানে এসেছিল অভ্রর বউয়ের সাথে দেখা করতে। অভ্র হাতে নাতে ধরে ছেলেটাকে, এরপরে চড় থাপ্পড় মেরে বিদায় করে দেয়। ইস, এত কিছু কখন হলো? আমি তো কিছুই জানলাম না এইসবের। তুমি কি করে জানবে? সেই সন্ধ্যার পর থেকে এই ঘরের ভেতরে এসে বসে থাকলে জানবে কি করে? আপনার বন্ধুর বউ মানে আপনার ভাবি কোথায় এখন? অভ্র রাগের বশে একটা চর মেরেছিল ওকে। সেই রাগে অভ্রকে রেখে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই বলে নিজের বউয়ের গায়ে হাত তুলবে? কেন, ভুল কি আছে এখানে? অভ্রর জায়গায় আমি হলে কি করতাম জানো? দুটোকেই গুলি করে মারতাম। দুনিয়ায় সমস্ত অন্যায় ক্ষমা করে দেওয়া যায়, বিশ্বাস ভাঙার কোনো ক্ষমা হয় না। তমা চুপ হয়ে গেল। মনে মনে ভীষণ ভয়ের সঞ্চার হতে লাগলো ওর। সুমন জানে না তমা ওর পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়েটা করেছে। এমনকি ওর ভালোবাসার মানুষ রয়েছে এখনো। সুমন তমাকে চিন্তিত দেখে ওর কাছে জানতে চায়। কি, তুমি আবার কি ভাবছো? আপনার বন্ধু আর ভাবির কথা ভাবছি। ইস, এমনটা না হলেও পারতো তাদের ভেতরে। সেটাই, বিয়ের আগে কারোর অন্যের সাথে সম্পর্ক থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বিয়ের পরে নিজের স্বামী বা স্ত্রীর অনুপস্থিতিতে কেন গোপনে সেই সম্পর্ক কন্টিনিউ করতে হবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি হয়তো ঠিক বলেছেন। আপনার বিচার বুদ্ধি দারুণ। শোনো না, আজ আমার খুব ক্লান্তি লাগছে, আমি শুয়ে পড়লাম। ঠিক আছে, আমার শরীরটাও না খুব একটা ভালো নয়। এটাই বলতে চেয়েছিলাম আমি আপনাকে। সুমন ঘুমিয়ে পড়ার পরে তমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তমা কিছুতেই চায়নি আজ বাসর রাতে সুমন আর ওর ভেতরে সমস্ত দূরত্ব ঘুচে যাক। ওর এই বাসর রাত পালনে বিন্দুমাত্র আগ্রহ নেই। মনে মনে যেটা আশা করেছিল সেটাই হলো। সুমনের পাশে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল তমা। পরের দিন সকালবেলা তমা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখতে পায় সুমন বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা জিন্সের শর্ট আর অনাবৃত শরীর। সুমনের দিকে একবার তাকিয়ে তমা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তমা এসে ওয়ার্ড্রপের সামনে বসে। সুমন বিছানার ওপরে বসে ওকে বলতে লাগলো। দেখো তো ওয়ার্ড্রোপের ভেতরে কি আছে, একটা নিয়ে এদিকে এসো। কি আছে ভেতরে? খুলেই দেখো না। তমা ওয়ার্ড্রপটা খুলতেই ভেতরে দেখতে পায়। এই সময় সুমন ওকে এগুলো নিয়ে নিজের কাছে ডাকছে কেন সেই চিন্তা আসলো। তমা একটা প্যাকেট নিয়ে সুমনের কাছে গেল। সুমন প্যাকেটটা পাশে রেখে তমার হাতটা ধরে নিচের দিকে টান মারল। তমা গিয়ে সুমনের কোলের ওপরে পড়ল। ওঠার চেষ্টা করতেই সুমন ওকে আবারও বসিয়ে দিয়ে বলতে লাগলো। আরেকটু বয়স, বসো না, ভাবো আমি তোমার চেয়ার। এই বলে তমাকে জড়িয়ে ধরল সুমন। এরপরে ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো। এবার শাড়ি ব্লাউজগুলো খোলো। কেন? কেন আবার?
কাল রাতে যে কাজটা পেন্ডিং ছিল এখন সেটা হবে। কি হবে? নাটক করছো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, খুলো আগে এগুলো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে। আমার এখন ইচ্ছে করছে না। কিন্তু আমার যে ভীষণ ইচ্ছে করছে। এরপরে সুমন আর অপেক্ষা না করে নিজের হাতে তমার শাড়ি ব্লাউজগুলো খুলে বিছানার ওপরে শুইয়ে দিল। নিচের শর্ট প্যান্টটা খুলে বিছানার বাইরে ছুঁড়ে মারল। তারপর তমার শরীরের ওপরে উঠে পড়ে। তমা নিজের চোখ দুটো বন্ধ করে আছে। নিজের সর্বনাশ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে তমা। সারাটা জীবন যে মানুষটাকে ভালোবেসে গিয়েছে, একটু পরে ওর শরীরটা অন্য কারোর দখলে চলে যাবে। চোখ বন্ধ করে সুমনের স্পর্শের অপেক্ষা করতে লাগলো তমা। এদিকে সুমন নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তোমার অতলে হারিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই কলিং বেলটা বেজে উঠল। এর থেকে বিরক্তিকর ব্যাপার আর কিছু হতে পারে না। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে তমা নিজের শাড়ি ব্লাউজ পরনে নিল। সুমন প্যান্টটা পরে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতেই দেখতে পাই ওর বোন দাঁড়িয়ে আছে বাইরে। মুখে তার একটু করে হাসি। বোনকে চোখের সামনে দেখতে পেয়ে আরো বেশি বিরক্ত হয় সুমন। সুমনের বোন ওদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোরা কি এখনো ঘুমাস? সারা রাত কি ঘুমাসনি? তোকে এত পাকা পাকা কথা কে বলতে বলেছে? যা এখান থেকে। যাবো তো অবশ্যই, তবে আমি একা না, ভাবিকেও নিয়ে যাব। ভাবি আমার সাথে আসো না তুমি। না ভাবি, এখন কোথাও যাবে না। এখন যাবে না মানে? তাহলে কি সারাদিন থাকবে নাকি ঘরের ভেতরে? আমি সেটা বলিনি, বলতে চাইছি তোর ভাবি একটু পরে চলে যাবে, এবার তুই যা। এই বলে সুমন দরজাটা বন্ধ করে দেবে, তখন পেছন থেকে তমা বলে উঠল, এভাবে ওকে নিরাশ করে লাভ কি বলো? আমি যাই না ওর সাথে। তোমার সাথে একটা জরুরি কথা বলার আগে সেটা কি ভুলে গেছো? আগে কথাটা শেষ হোক, তারপরে যাবে। লিমা, তুই যা, তোর ভাবিকে আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি। লিমা হুট করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। এরপরে তমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিজের বোন আর স্ত্রীর কর্মকাণ্ড দেখে মেজাজ বিগড়ে যায় সুমনের। ওর শরীরে এখনো আগুন জ্বলছে। এই আগুনও কি করে নেভাবে জানা নেই ওর। এই মুহূর্তে তমাকে ভীষণ দরকার। এরপরে সারাটা দিন কেটে যায়। সারা দিনে সুমন একটু সময়ের জন্যে নিজের বউকে কাছে পায়নি। বাড়ির সবাই তমাকে নিয়ে ভীষণ ব্যস্ত। এদিকে সুমনের শরীর আর মন দুটোই ছটফট করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। রাতের খাবার খাওয়ার পরে সুমন নিজের ঘরে বসে ওর বউয়ের অপেক্ষা করছে। একটু পরে ভিতরে এসে তমা ঢুকে পড়ল। এসে সুমনের পাশে বসলো ও। সুমন তমাকে অবাক করে জড়িয়ে ধরল। এরপরে ওকে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে। তমার শরীরের শাড়ি ব্লাউজ টেনে খুলল সুমন। এরপর নিজেকে অনাবৃত করে ওর শরীরের ওপরে উঠে পড়ে। তমা বুঝতে পারল আজ আর কেউ বাঁচাতে পারবে না। সত্যিই তো, একই ছাদের তলায় থেকে আর কতদিন পালিয়ে বাঁচা যায়। একটু পরে নিজের শরীরের ভেতরে সুমনের স্পর্শ অনুভব করে। ডুকরে কেঁদে উঠল তমা। না, এই কান্না শরীরের যন্ত্রণার কারণে নয়, মনের যন্ত্রণার কারণে। তমার শরীর পুরোপুরি সুমনের দখলে। সুমন নিজের ঘর্মাক্ত শরীরের সাথে তমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এভাবে যে কতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে কারোর খেয়াল নেই। তমা শুধু চাইছে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সুমনের দেওয়া প্রতিটি ছোঁয়া যেন কাটার মতো বিঁধছে ওকে। এরপরে সুমন এক পর্যায়ে তমার বুকের ওপরে কাঁপতে কাঁপতে ঢলে পড়ল। এরপরে তমার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিল। সুমনের দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে তমা। একটু পরে উঠে বাথরুমের দিকে চলে গেল। ঠিক তখন তমার ফোনে একটা মেসেজ নোটিফিকেশন আসে। তমার বয়ফ্রেন্ড রুবেলের মেসেজ। কি করছো তমা? একটু সময় হবে কথা বলার? তমা ফোনটা নিয়ে দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। মাটিতে পা রাখতেই যন্ত্রণায় শরীরের নিচের অংশ অবশ হয়ে আসে ওর। সুমন আজ ওকে পুরোপুরি নিংড়ে নিয়েছে। রুম থেকে সরে পড়ে তমা। এরপরে ছাদের দিকে চলে যায়। ছাদে গিয়ে রুবেলের কাছে ফোন কল করে কান্না জুড়ে দিল। ফোনের ওপাশ থেকে রুবেল ওর কান্নার শব্দ শুনে অবাক হয়। ওকে জিজ্ঞেস করে, এ কি, তুমি কান্না করছো কেন তমা? কি হয়েছে আমায় বলো। তোমার স্বামীর সাথে কি কোনোভাবে ঝামেলা হয়েছে তোমার?
আমার সব কিছু শেষ হয়ে গেছে রুবেল, সব শেষ হয়ে গেছে আজ আমার। আরে কি হয়েছে বলবে আমায়? ও আমার সব কেড়ে নিয়েছে। এতদিন ধরে যা শুধুমাত্র তোমার জন্য ধরে রেখেছিলাম ও আমার থেকে নিয়ে নিয়েছে। কার কথা বলেছো তুমি? আমার হাজবেন্ড সুমন। এটা তো খুব স্বাভাবিক। তোমার বিয়ে হয়েছে একটা জায়গায়, তোমার হাজবেন্ড তো আর নিজেকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে রাখবে না। আমি এটা মানতে পারছি না সুমন। তোমায় ছেড়ে অন্য কারোর কথা যে ভাবতেও পারি না আমি। এখন থেকে তো সেই অভ্যাসটাই করতে হবে তোমায়। তুমিও আমায় সেটা বলেছো। আমি শুধু তোমাকে চাই আর কাউকে না। তোমার সাথে বিয়ে হবে আমার, আমাদের দুজনের ফুলসজ্জা হবে, তোমার বাচ্চার মা হব আমি। এরপরে আমরা দুজন সুখে শান্তিতে সংসার করব, যেখানে অন্য কারোর ছায়াও থাকবে না। দেখো, আমি এতটাই মেরুদণ্ডহীন নই যে অন্যের বউকে নিজের কাছে ভাগিয়ে নিয়ে আসবো। প্লিজ আমায় ভুলে যাও আর তোমার স্বামীর সাথে সংসার করো। উনি হয়তো খুব ভালোবাসে তোমায়। তুমি কি করে জানলে আমার স্বামী আমায় ভালোবাসে? সব স্বামীরাই তার স্ত্রীদেরকে ভালোবাসে। তুমি সবাইকে নিজের মতো ভাবো। কেন? আমি কি ভুল বললাম? তোমার হাজবেন্ড ভালোবাসে না তোমায়? আমি ওর ভালোবাসা চাই না, আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই রুবেল। কেন বুঝতে পারো না তুমি? না, এটা হবার নয়। তুমি আমার সাথে যোগাযোগ রাখো, এটা আমিও চাই। তোমাকে পুরোপুরি ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণে বাসর রাতে কল করেছিলাম তোমায়। কিন্তু আমি কখনোই চাইনি আমাদের দুজনের এই সম্পর্কটা পরকীয়ায় পর্যবসিত হোক। আমরা বন্ধুর মতো করে তো একে অপরকে ট্রিট করতে পারি, তাই না? কি, নিজের মনের মানুষকে এখন কিনা আমায় শুধু বন্ধুর চোখে দেখতে হবে? এটা আমি পারবো না, কিছুতেই না। একটা জিনিস আমি ভালোই বুঝতে পারছি, আমায় নিজের থেকে তাড়িয়ে ভীষণ খুশি তুমি। তুমি আসলে ভালোই বাসনি আমায়। কি বলতে চাইছো তুমি? যদি তোমার বিয়ের পর আমি সুইসাইড করতাম, নিজেকে শেষ করে দিতাম অথবা পাগলামি করতাম, তাহলেই আমার ভালোবাসাটা প্রমাণ হতো? এরপর রুবেলকে কিছু বলতে যাবে তমা, সেই মুহূর্তে কেউ একটা ওর কাঁধে হাত রাখলো। ভয়ে কেঁপে উঠল তমা। পেছনে ফিরতেই দেখতে পাই সুমন দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা সিগারেট। সেটা দেখে ধোঁয়া উঠছে। তমার ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সুমন আবার কিছু শুনে ফেলল না তো, সেই ভয়ে তমা ভয়ে ভয়ে সুমনকে প্রশ্ন করে, এ কি সুমন, তুমি এখানে? একই প্রশ্ন তো আমিও করতে চাই, তোমাকে করতে চাই। তুমি কি করছো এখানে? কিছু না তো। দেখলাম ফোনে করে কারোর সাথে কথা বলছিলে। হ্যাঁ, একটা বান্ধবী কল করেছিল, তাই ভাবলাম ওর সাথে একটু কথা বলি। আমি কিন্তু খুঁজতে আসিনি তোমায় এখানে, এসেছিলাম এই সিগারেটটা নিয়ে। এসে তোমাকে পেয়ে গেলাম। ও আচ্ছা, আমি যাই তাহলে, তুমি পরে চলে এসো। যাবে? আচ্ছা ঠিক আছে যাও, তবে চাইলে দাঁড়াতে পারো এখানে। দেখো পূর্ণিমার আলোয় চারদিকটা কিভাবে ঝলমল করছে। দেখতে পেয়েছি। আমার আসলে খুব ঘুম পাচ্ছে সুমন, তাই যেতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, যাও। এরপরে তমা নিচে নেমে আসলো। মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো তমা। যাক, সুমন কিছুই শুনতে বা বুঝতে পারেনি। এরপরে আরও কিছু মাস কেটে যায়। তমা আজও সুমনকে মন থেকে মেনে নিতে পারেনি। তমা কিছু দিনের জন্যে ওর বাবার বাড়িতে বেড়াতে এসেছে। হঠাৎ তমা ননদের ফোন কল এলো ওর কাছে। তমাকে ওর ননদ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাবির সর্বনাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে। কেন, কি হয়েছে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে ভাবি, বেশ বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ননদের কথা শুনে তমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। মাথাটা ঘুরে চেয়ারের ওপরে বসে পড়ল তমা। তমার মা ওর জন্য ডাক্তার ডেকে নিয়ে আসে। তমা জানতে পারে ও প্রেগনেন্ট, সুমনের বাচ্চার মা হতে চলেছে তমা। তমা নিজের প্রেগনেন্সি নিয়ে ভাবার মতো অবস্থাতে নেই। দ্রুত শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় তমার। সুমনের লাশ দেখে বুকটা হু হু করে উঠল ওর। সবাই সুমনের লাশ ঘিরে কান্নাকাটি করছে। 1 মাস পরে তমা সুমনের কবরের সামনে দাঁড়িয়ে, ওর কাছে একটা ফোন কল আসলো। তমা ফোনটা রিসিভ করে। রুবেল ওকে উদ্দেশ্য করে বলছে, তমা, এটা এটা কি হয়ে গেল? আমি আসলে এতদিন তোমাকে কল করার সাহস করে উঠতে পারিনি। আর তোমাকে কি বলতাম আমি আমি সত্যিই জানি না। ফোন কেন করেছো তুমি রুবেল? আমার সংসারে আসবে তমা?
তোমার বাচ্চাকে মেনে নিতে আমার আপত্তি নেই কোনো। আমি ওকে নিজের মতো করে বড় করব, কখনো বুঝতে দেব না আমি ওর বাবা না। রুবেলের কথা শুনে তমা কেঁদে উঠল। তারপর রুবেলকে বলতে লাগলো, এখনো সেটা সম্ভব নয় রুবেল, আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? এখন আর বাধা কিসের? একটা কথা বলবো তোমায়। কি কথা? আমি এই অল্প দিনে সুমনকে কিছুটা হলেও ভালোবেসেছিলাম। ও পাগলের মতো ভালোবাসতো আমায়। আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারিনি বেঁচে থাকতে। না, আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। আমার পক্ষে আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। এই বলে কলটা কেটে দিল তমা। কবরের দিকে এক দৃষ্টিতে তাক